আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি শুরু করছি আমাদের ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠান। আপনাদের সাথে রয়েছি আমি ব্যারিস্টার আফতাব আহমেদ। প্রতি সপ্তাহে টাইম টেলিভিশনের পর্দায় এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই, বাংলাদেশ এবং বাংলা সমসাময়িক আইনগত বিভিন্ন বিষয় নিয়ে, যেন আপনারা এই বিষয়গুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে চলতে পারেন। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে সময় দিচ্ছেন অ্যাডভোকেট আব্দুর রশিদ। অ্যাডভোকেট আব্দুর রশিদ বাংলাদেশ জাজেস কোর্টে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করছেন। আমরা তার সঙ্গে আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মত বিনিময় করব। পুরো অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি। মিস্টার রশিদ, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। অ্যাজ এ তরুণ একজন আইনজীবী হিসেবে প্রথম আমি আপনার কাছে এই বিষয়টা নিয়ে আসতে চাই যে বাংলাদেশে তরুণ আইনজীবীদের সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলো আসলে কেমন মনে করছেন? আসলে আমি কোর্টে যখন প্র্যাকটিস করি তখন আমি কাছ থেকে দেখেছি যে তরুণ আইনজীবী হিসেবে বাংলাদেশের যখন জজ কোর্টগুলোতে আমরা প্র্যাকটিস শুরু করি তখন আসলে আমরা অনেক সমস্যাগুলোর সম্মুখীন হই, এবং এর মধ্যে সবচেয়ে বেশি বড় সমস্যা হচ্ছে যে প্র্যাকটিক্যাল সাইড অফ দি প্র্যাকটিস, এই সাইডগুলো আমাদের জানা থাকে। কারণ আমরা তো থিওরি পড়ে আসি বিশ্ববিদ্যালয় থেকে কিংবা কলেজ থেকে, তারপর লাইসেন্স নিয়ে যখন প্র্যাকটিসে নামি, তো প্র্যাকটিক্যাল সাইডটা কিন্তু অনেক সম্পূর্ণ ভিন্ন। মানে আপনি মুটিং এবং ক্লিনিক্যাল লিগ্যাল এডুকেশনের অভাবের কথা বলছেন। এক্স্যাক্টলি। এবং শুধু তাই না, ওখানে যে আমাদেরকে দীর্ঘদিন সিনিয়রের অধীনে থেকে যখন আমাদেরকে আইন শিখতে হয়, আইনের প্রয়োগ শিখতে হয়, এবং মামলা কিভাবে করে ফাইল করতে হয়, কিভাবে করে মামলার আর্গুমেন্ট তৈরি করতে হয়, কমপ্লেইন তৈরি করতে হয়, কেন এটা আমাদের সিলেবাসে নাই? লুক, সিলেবাসে থিওরিক্যালি দেওয়া আছে এবং প্র্যাকটিক্যাল সবসময় সিলেবাসের মধ্যে থাকে না। বাট এগুলো যদি আমাদের বিশ্ববিদ্যালয় বা কলেজ চলাকালীন সময় যদি আমাদেরকে বেশি করে কোর্টের সাথে ইনভলভ করা হতো, সিনিয়রদের সাথে ইনভলভ করা হতো, এবং কোর্টের এক্সপার্টদেরকে নিয়ে এসে আমাদেরকে যদি এগুলো বেশি করে প্র্যাকটিসটা দেখানো হতো, মানে এই দেশেও কিন্তু আমি দেখেছি যে আমি যখন ল পড়েছি এদেশে, তখন কিন্তু ল কলেজে পড়াকালীন সময় আমি দেখেছি আমাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হয়েছে। একটু ভিন্ন প্রেক্ষাপট থেকে আসি। তরুণ আইনজীবীদের কাছে ক্লায়েন্টদের পাওয়া না পাওয়ার প্রাপ্তি এবং প্রত্যাশার পার্থক্যটা কি? মানে একজন ক্লায়েন্ট কি ফিল করে? যত বয়োজ্যেষ্ঠ আইনজীবীর কাছে যাওয়া যায় ততই কি তিনি ভালো ফিল করেন, এবং সেটা কেন? এটা আসলে একটা, মানে আমি বলবো যে এটা কাইন্ড অফ লাইক হিলারিয়াস থিং যে ক্লায়েন্টরা সবসময় প্রবীণ আইনজীবীদের কাছেই যায়। দেখুন, ইদানিং কিন্তু নতুন আইনজীবীরা কিন্তু তারা কিন্তু ল সম্পর্কে খুবই অভিজ্ঞ, এবং তারা কিন্তু আধুনিক লকে কিন্তু পড়াশোনা করে কিন্তু তারপরে প্র্যাকটিসে যাচ্ছে। বাট তারপরেও মানুষের মধ্যে সেই আস্থাটা আমরা এখনো তৈরি করতে পারিনি যে নতুন আইনজীবীরা তারাও যে দিতে পারে, তারাও যে খুব ভালো কাজ করতে পারে। তো এই বিশ্বাসটা আমরা এখনো চেঞ্জ করতে পারি। এটা আমি মনে করি যে এটা একটা সোশ্যাল মোবিলাইজেশন হওয়া দরকার, যেখানে মানুষ, লুক, আমাদের দেশের জনগণ কিন্তু বিচার প্রক্রিয়ার সাথে ইনভলভ না। এই জনগণকে কিন্তু বিচার প্রক্রিয়ার সাথে ইনভলভ করতে হবে। জনগণ তো বিচার প্রক্রিয়া বিমুখ। হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রেই আদালতের দরজায় যাওয়ার চেয়ে তারা অন্য কোনো বিকল্প পন্থা থাকলে সেটিতে বেশি আগ্রহী হয়। রাইট, সেই ট্রাস্টটা আমাদেরকে বিল্ড করতে হবে। কারণ হচ্ছে যে, লুক, অ্যাকর্ডিং টু দি কনস্টিটিউশন, the all power lies in the hand of the people, and they are the owners of this country, and অবশ্যই বিচার বিভাগের আইনকে জনগণ করার কথা বলছেন। এক্স্যাক্টলি। যদি আমরা বিচার প্রক্রিয়াটাকে আরো জনগণের দরবার পর্যন্ত নিয়ে যেতে পারি, এবং জনগণকে যদি আরো বেশি বিচার প্রক্রিয়ার সাথে ইনভলভ করতে পারি, সোশ্যাল মোটিভেশন ইজ আ হাইপোথিসিস। আমরা এটা কি করে বাস্তবিক প্রক্রিয়া আনবো? এটা সম্ভব। এটা উদ্যোগ নিলে কিন্তু সম্ভব। এবং লোক, এনজিওরা কিন্তু অনেক ভালো কাজ করছে, যেমন তারা আইন সম্পর্কে জনগণকে সচেতন করছে। প্রযুক্তির সহায়তা নিয়ে কি এটা করা যায় না? অবশ্যই। এখন তো প্রযুক্তি মানুষের হাতে হাতে পৌঁছে গিয়েছে। এখন স্মার্টফোন, মোবাইল ফোন সবকিছুই মানুষের হাতে আছে। আমি চাইলে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে আমার রায়, মানে পরবর্তী মামলার তারিখ, মামলার স্ট্যাটাস সবকিছু জানার যে ব্যবস্থা যদি সরকার এখন করে দেয়, এই প্রক্রিয়া তো সম্ভব। এটা ভাস্টলি করা দরকার। কারণ হচ্ছে যে ওনারদেরকে তাদের কাছে বিচার এবং বিচারের ইনফরমেশন পৌঁছে দিতে হবে। দে হ্যাভ দ্য রাইট অফ ইনফরমেশন। আপনি জেনে থাকবেন ঢাকা বারের এই ধরনের একটা ওয়েবসাইট আছে যেখানে কজ লিস্ট আপলোড হয়, কিন্তু আমি জানি না ওটার মানে এখনকার শেষ অবস্থাটা কি। ঢাকা বারও আছে, এবং যেটা সুপ্রিম কোর্টের মধ্যেও আছে। এখন কিন্তু ডিজিটাল এগুলো চেঞ্জ হচ্ছে, এবং আমরা কিন্তু উন্নত বিশ্বের এই গ্লোবালাইজেশনের ফলে সুযোগ সুবিধাগুলোকে দেখে সেগুলোকে কিন্তু আমরা আমাদের সিস্টেমের মধ্যে নিয়ে আসছি, জাস্টিস সিস্টেমের মধ্যে, এবং এগুলো আস্তে আস্তে কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে, এবং এগুলোর মধ্যে কিন্তু অনেক আশারও সঞ্চার হয়েছে। এবং যদি সরকার, আমি মনে করি যে সেখানে বড় একটা রেসপন্সিবিলিটি রাখে যে এগুলোকে আরও ইফেক্টিভলি, আরও দ্রুত কিভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়া যায়, যদি সেই উদ্যোগগুলো সঠিকভাবে নেওয়া হয়,
উইথ দ্য পার্টিসিপেশন অফ দ্য পিপল, এনজিওস, পলিটিশিয়ানস অ্যান্ড দ্য জুডিশিয়ারি, আমার মনে হয় তাহলে সেখান থেকে ভালো আউটপুট। একটু আগের কথাটাই ফিরে আসি, তরুণ আইনজীবীদেরকে এই প্রক্রিয়ার সাথে দ্রুত আরো বেশি সহায়ক পরিবেশে নিয়ে আসার জন্য বয়োজ্যেষ্ঠদের কি করণীয় বলে মনে করছেন? বয়োজ্যেষ্ঠদের তো অনেক করণীয় আছে, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার প্র্যাকটিস লাইফে আমি দেখেছি যে বয়োজ্যেষ্ঠরা সেই জায়গাটায় আসেন না। আমাকে 5 বছর, 7 বছর, 10 বছর পর্যন্ত সিনিয়রদের অধীনে থেকে তারপরে একজন তরুণ আইনজীবী একজন আইনজীবীতে পরিণত হয়। এটা কি আসলে ওই তরুণ আইনজীবীর ব্যর্থতা হিসেবে দেখবো? না, আমি বলবো না যে তরুণ আইনজীবীর ব্যর্থতা, আমি বলবো যে তরুণদের আগ্রহ কিন্তু সবসময় স্পন্টেনিয়াস এবং তারা কিন্তু শিখতে চায়, জানতে চায়। প্রতিবন্ধকতাটা কোথায়? প্রতিবন্ধক হচ্ছে যে আমাদের একটা তো মেন্টালিটি আছেই। আমি বলবো যে সিনিয়রদের মধ্যে মানে লুক, যখন তাদের হাতে শেখানোর পাওয়ারটা থাকে তখন কিন্তু গুরুরা সবসময় পাওয়ারটাকে ধরে রাখার চেষ্টা করে। এটাকে যদি একটু স্প্রেড করে দেওয়া যায়, এটা যদি সিম্প্যাথেটিক্যালি, প্যাশনেটলি, উইথ লাভ অ্যান্ড অনেস্টি যদি সত্যি জুনিয়রদের মধ্যে সেই টেন্ডেন্সিটা যদি তৈরি করা যায়। কেন করবেন? পুঁজিবাদের এই যুগে এটি কি তাদের করার কথা? আমরা কেন এটা এক্সপেক্ট করব? পুঁজিবাদের তো আমরা বিরোধিতাই করছি, কারণ হচ্ছে পুঁজি তো সবসময় তার স্বার্থটাই দেখে। আমরা যদি একটা সঠিক বাংলাদেশ গড়তে চাই, একটা সঠিক ডেমোক্রেসি করতে চাই, সঠিক জাস্টিস সিস্টেম করতে চাই ফর দি সেক অফ দি পিপল, দেন উই হ্যাভ টু ডু ইট, অ্যান্ড দ্য সিনিয়র্স হ্যাভ দ্য মোস্ট রেসপন্সিবিলিটি টু ডু ইট। দে হ্যাভ টু কাম ফরওয়ার্ড। না, এক্ষেত্রে আমরা তরুণ আইনজীবী এবং সিনিয়র আইনজীবী উভয়ের যে রাজনৈতিক পরিচয় সেটি কি করে ভুলে যাব আমাদের দেশের রূঢ় বাস্তবতায়? ভালো হতো রাজনীতি নিয়ে যদি আরো ব্যাপক আলোচনা করা হতো, কিন্তু এটা সত্যি কথা যে রাজনীতি কিন্তু আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেকটি জায়গায়, পাড়া থেকে শুরু করে, মহল্লা থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত সব জায়গায় কিন্তু এই রাজনীতিটা এমনভাবে জেকে বসেছে। যদি এটা অনেস্ট রাজনীতি হতো আমি দ্বিমত করতাম না, বাট রাজনীতির মধ্যে যখন অনেস্টি থাকে না, রাজনীতির মধ্যে যখন মাসলস পাওয়ার অ্যান্ড মানি কাজ করে, তখন কিন্তু এই রাজনীতির সব কিছুকে আস্তে আস্তে ধ্বংস করে দেয়। এবং আমরা কিন্তু আমাদের যে অন্তর্নিহিত শক্তি, সেটা বিচার বিভাগ বলুন, প্রত্যেকটি প্রতিষ্ঠানের মধ্যে এই অন্তর্নিহিত শক্তি কিন্তু আমাদের রাজনীতি নস্যাৎ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। এতে আইনজীবীদের কি অবক্ষয় দেখছেন আপনি? আইনজীবীরা, যদিও আমরা এই অবক্ষয় শব্দটা ব্যবহার করার জন্য অতি তরুণ, আমাদের মুখে এটি মানায় না। লুক, এভরি পিপল ইজ ফর হিমসেলফ, একটা তো স্বার্থ থেকেই যায়। সুতরাং আইনজীবীরা তো তারা তো বিচ্ছিন্ন কোনো জগতের মানুষ না। এই সিস্টেমের মধ্যে থেকে তারা তো নিজেদের স্বার্থকে তাদেরকে হাসিল করতেই হবে, এবং সেখানে তারা নিরুপায়। আমি যদি সৎ ভালো একজন আইনজীবী হই, আমি যদি পলিটিক্সের বাতাবরণ থেকে নিজেকে আলাদা করে রাখতে চাই, লুক, আমি নিরুপায় এবং অসহায় হয়ে যাব। প্রথম বাধাটা তো মনে হয় সিনিয়রের কাছ থেকে আসবে, obviously from senior and then the political parties। আমি খুব খোলামেলা আপনার সাথে আলোচনা করার চেষ্টা করছি যেন আপনিও অনেক বেশি স্বতঃস্ফূর্ত কথা বলতে পারেন। তো বিষয়গুলো আসলে টিভি পর্দায় এভাবে আসে না, বাট আমি চাচ্ছি যে সেই বিষয়গুলো আপনার মুখ থেকে জনগণের কাছ থেকে পৌঁছে দিতে, যে রাজনীতির সাথে আইনজীবীদের পেশার এত নৈকট্য, এটা কি আসলে হিতে বিপরীত হচ্ছে? সব ক্ষেত্রে হচ্ছে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। কারণ হচ্ছে যে লুক, আইনজীবীরা বিশেষ করে আমরা জানি যে সরকারি আইনজীবী যারা পিপি, এপিপি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল পর্যন্ত, ওনারা আমরা যে প্র্যাকটিসটা দেখি গণতন্ত্র আসার পর থেকে, তারা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড, পলিটিক্যালি মোটিভেটেড, পলিটিক্যালি লয়াল, এবং তারা যখন কোর্টে যখন কাজ করে, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, আমি দেখিনি তাদেরকে রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করতে, রাদার দে রিপ্রেজেন্ট দ্য পলিটিক্স অর দ্য গভর্নমেন্ট। এই রোলটা কিন্তু আসলে ক্ষমতার পালাবদলে তারা কি করে, ক্ষমতা চেঞ্জ হয়ে যায়। ক্ষমতার পালাবদল যখন হয়ে যায়, তখন তো পিপি সাহেব আর পিপি সাহেব আর এপিপি সাহেব আর এপিপি সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব তো অ্যাটর্নি জেনারেল সাহেব থাকেন না, সবকিছু চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। তখন এই তার অধীনে যে মামলাগুলো থাকে সেগুলোর কি অবস্থা দাঁড়ায়? সেগুলোর পরিণতি তো অনেক পর্যায়ে খারাপই হয়, আমরা তো সেটা দেখেছি। নতুন একজন পিপির সেই তদন্ত কর্মকর্তার রিপোর্ট থেকে শুরু করে সবকিছু কি দেখার সুযোগ হয় না? তখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ফাইল ক্লোজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে ওটাকে অন্য খাতে প্রভাব করার চেষ্টা করা হয়। এই জন্যই বলি যে আসলে মানে পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা অনটু দি জুডিশিয়ারি, actually we need to seriously think about this, and we need to seriously work to repair the gaps in the judiciary as well as the politics, যাতে আমরা একটা সত্যিকার ভাবে জনগণকে একটা সার্ভিস দিতে পারি, একটা সেবা দিতে পারি। আরেকটা বিষয় আসি, বিরোধী দলে থাকাকালীন যখন আমাদের বিরুদ্ধে অনেক মামলা থাকে, ক্ষমতাসীন হওয়ার পরে সেই মামলাগুলো আমাদের কোথায় চলে যায়? আইনগত দৃষ্টিভঙ্গিতে এটা আসলে কোথায় যাওয়ার কথা এবং কি হয়? না, সাধারণত এই মামলাগুলো তো হওয়া উচিত যে সেগুলো সাস্টেইন করা উচিত, কন্টিনিউ করা উচিত, কিন্তু কোন আইনি মেকানিজম এটা বন্ধ থাকে? ওই যে একই পলিটিক্যাল ইন্টারেস্ট। কারণ হচ্ছে যে আমরা তো দেখেছি রিসেন্ট সময় আমরা সেটা দেখলাম যে প্রায় 15,000 নেতা মানে বিরোধী দলীয় নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা হয়েছে। লুক, আমি কোনো পলিটিক্যাল মানে ইন্ডালজমেন্ট থেকে বলছি না, বাট এতগুলো মামলা হয়েছে এবং এই মামলাগুলো কিন্তু ঝুলে আছে, মানুষগুলো কিন্তু হ্যারাসমেন্টের মধ্যে আছে। নাগরিক তো তারা, তাই না? নাগরিকদের তো
তাদেরকে হ্যারেস করা যাবে না। যদি সত্যি বস্তুনিষ্ঠ কোনো প্রমাণ বা তথ্য থাকে তাহলে তাদেরকে বিচার করতে হবে, যদি না থাকে তাদেরকে ছেড়ে দিতে হবে। কারণ তারা তো মানে পলিটিক্যাল পজিশনের কারণে বা পলিটিক্যাল আপনার আইডিওলজির কারণে তাদেরকে তো শত্রু ভাবলে হবে না। কারণ পলিটিক্যাল প্রসেসটাকে এনকারেজ করতে হবে। যদি এটা বস্তুনিষ্ঠ হয়, এটা যদি কনস্ট্রাকটিভ হয়, দেন উই হ্যাভ টু এনকারেজ ইট। বাট এর মানে যে তাদেরকে হ্যারেজ করতে হবে, মামলা দিয়ে তাদেরকে মানে জড়যন্ত্র করতে হবে, এটা ঠিক না। আমার মনে হয় যে এই জায়গাটায় দুই দলেরই, সব দলেরই আরো বেশি করে ওখানে ঐক্যমত হওয়া দরকার এবং একটা সলিউশন বের করে নিয়ে আসা দরকার। আমি বলছিলাম যে সকল ক্ষেত্রে তো আমাদের রাজনীতিকরণ আছেই। এখন শিক্ষকদের মধ্যে আছে, চিকিৎসকদের মধ্যে আছে, আইনজীবীদের মধ্যেও আছে। তো আইনজীবীদের মধ্যে থাকার কারণে আমাদের লেজিসলেচার, জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের যে গুড গভর্নেন্স এবং চেক অ্যান্ড ব্যালেন্স, এই আপনার কি মনে হয় এই ভারসাম্যহীনতাটা আসলে কত প্রকট? এটা কিছু কিছু ক্ষেত্রে খুব সিভিয়ারলি প্রকট। কারণ হচ্ছে যে আমাদের যে রাষ্ট্রের যে তিনটা অর্গান, আপনার লেজিসলেটিভ অ্যান্ড দেন এক্সিকিউটিভ অ্যান্ড দ্য জুডিশিয়ারি, এখানে কিন্তু একটা সমন্বয়হীনতা কিন্তু আছে এবং আমরা সেগুলোর তো কথা ইদানিং দেখতেও পাচ্ছি। কিছুদিন আগে আপনার মনে আছে বিচারপতি সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যখন বললেন যে একটি মানে একটি অসাংবিধানিক মানে ষোড়শ সংশোধনী একটি অসাংবিধানিক ব্যবস্থার কথা যখন উনি বললেন, আপনি রিয়াকশন দেখেছিলেন পলিটিশিয়ানদের কাছ থেকে যে অশুভ শক্তির সাথে শুভ শক্তি এক হয়ে কাজ আতাত করছে, অথবা আরেকজন পার্লামেন্টের বললেন যে এখানে রাষ্ট্রকে বিব্রত করা হচ্ছে এবং এটা জনগণের মধ্যে অসন্তুষ্টি তৈরি করতে পারে। এবং এই ধরনের কথা কিন্তু আমরা পলিটিশিয়ানদের কাছ থেকে পাচ্ছি। এবং তারা এই কথাও বলছেন যে তাদেরকে আইন বোঝা উচিত, আইন পড়া উচিত, এবং চিফ জাস্টিসকে বলছেন যে সুপ্রিম কোর্টকে বলছে যে দে নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য কনস্টিটিউশন ইজ। তাহলে এই ক্ষেত্রে কি এই কথাটা প্রসঙ্গটা আসে না, যারা এখন আইন তৈরি করছে, মানে যারা এখন লেজিসলেটিভ অর্গানে বসে আছে অ্যাজ এ মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তাদের কতটুকু আইন তৈরি করার যোগ্যতা রাখেন? তারা পড়াশোনাটা ওই পর্যায়ে জনপ্রতিনিধি হলেই কি আইন তৈরি যাবতীয় যোগ্যতা তাদের থাকে, না এটা পুরোটা সেই আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ সেলটাই তো করে? এটা থাকে না, বা থাকাটাও খুব যে জরুরি আমি তাও মনে করি না। কারণ হচ্ছে যে আইন তৈরির জন্য তো আরো অনেক কিছু প্রসিডিং আছে, যেমন আইন কমিশন আছে, আমাদের আইন মন্ত্রণালয়ের আছে, দেশে বিজ্ঞবান আইনবিদরা আছে, তারা এখনো পর্যন্ত অনেক প্রবীণ আইনজীবী আছেন যারা বাংলাদেশের অনেক সংবিধানও তৈরি করেছেন। তো এমন বিবেক প্রজ্ঞাবান মানুষ এবং আইনজীবী তো আছে। এর মানে এই না যে পার্লামেন্টারিয়ানদের আসলে আইনজীবী হতে হবে না। তাদের আইনের অভিজ্ঞতা না থাকলেও তারা যদি জনগণের পালসটা বোঝে, সেন্টিমেন্টটা যদি বোঝে, এবং সেই অনুযায়ী সততার সাথে তারা যদি আইন তৈরি করতে চায়, তাহলে কিন্তু সেই আইনটা তৈরি করা যায়। কারণ তার জন্য যে সাপোর্টিং, তার মানে কি ফ্লোর ক্রসিং এ সেই বাধ্যবাধকতার ভয়টা ঢুকে যায় না? ওটা তো আসলে একটা মানে আমি বলি যে ওই ফ্লোর ক্রসিং এর ওই আর্টিকেল 70 কথা বলছেন তো, যে আসলে ওটা সম্পর্কে আসলে সঠিক একটা মানে নির্দেশনা নিয়ে আপনার কাছে একটা চমৎকার আলোচনা জমে উঠেছে। আপনাকে পেয়ে আমরা খুব খুশি। প্রিয় দর্শক, আমরা ছোট একটি বিরতিতে যাই। বিরতির পরে আমরা ল এন্ড জাস্টিস অনুষ্ঠানে টাইম টিভির পর্দায় আবার ফিরে আসছি। ধন্যবাদ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পরে ফিরে আসলাম আমাদের ল এন্ড জাস্টিস অনুষ্ঠানে। সাথে আছেন আমাদের অ্যাডভোকেট আব্দুর রশিদ এবং আমি অনুষ্ঠান সঞ্চালনা করছি ব্যারিস্টার আফতাব আহমেদ। মিস্টার রশিদ, আমরা ফ্লোর ক্রসিং নিয়ে কথা বলছিলাম, ফিরে আসবো এই প্রসঙ্গে। তবে তার আগে একটু আপনার দৃষ্টিটা অন্যদিকে আনতে চাই। আমরা দেখি যে আসলে বিচারকদের নিয়োগ প্রক্রিয়াটা কতটুকু স্বাধীন। যদিও বিজেএস নামে একটি পদ্ধতি এখন চালু আছে, জুডিশিয়ারি সার্ভিস পরীক্ষা দিয়ে অনেকে আসছেন, বাট আপনার কি মনে হয়? আসলে এটা বিচারকরা সাধারণত দুভাগে বিভক্ত, একটা সুপ্রিম কোর্টের বিচারক এবং একটা হচ্ছে লোয়ার ডিস্ট্রিক্ট কোর্টের যে সাবঅর্ডিনেট কোর্ট আছে তার বিচারকরা। আমি মনে করি যে সাবঅর্ডিনেট কোর্টে একটা সময় যখন ম্যাজিস্ট্রেসি ছিল তখন একটা বিচার প্রক্রিয়ার মধ্যে একটা প্রবলেম ছিল, যে ওটাকে যখন সরায় দেওয়া হয়েছে এটা একটা ভালো দিক হয়েছে, যে সাবঅর্ডিনেট কোর্টের বিচারকরা এখন পরীক্ষার মাধ্যমে তারা ওখানে অ্যাপয়েন্টমেন্ট পান। এটা একটা ভালো দিক। কিন্তু আমরা যদি উচ্চ আদালতে যদি বিচারক নিয়োগের যদি এটা দেখি, প্রক্রিয়াটা দেখি, ওখানে কিন্তু যথেষ্ট সুযোগ আছে। যেমন যদি আমি বলি থিওরিক্যালি, একজন ব্যক্তি সে সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার পর 10 বছর যদি সে শুধুমাত্র রাজনীতি করেই যদি কাটায়,
তাহলে কিন্তু তার বিচারক হওয়ার সুযোগ আছে, কারণ ওখানে কোনো পরীক্ষা দিতে হয় না, অন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। প্রধানমন্ত্রী যাকে মনে করেন সেটা বা তার মন্ত্রণালয় যেটা মনে করেন সেটা আপনার চিফ জাস্টিসের কাছে পাঠিয়ে দেওয়া হয়। চিফ জাস্টিস সেটা দেখে শুধু দেখা ছাড়া আর তার কোনো উপায় থাকে না বলে আমার কাছে মনে হয়। তারপরে সেটা প্রেসিডেন্টের কাছে চলে যায় এবং প্রেসিডেন্ট যাকে মনে করেন ওই লিস্ট থেকে তাকে তার অ্যাপয়েন্ট দেন। তো এই অ্যাপয়েন্টমেন্টটা যদি আমি ধরেই নিই যে ইন প্র্যাকটিক্যাল কি হয় এবং প্র্যাকটিস যদি আমরা দেখি, এটা কিন্তু পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্টেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যায়। পলিটিক্যাল লয়ালিটি থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্টগুলো আমরা দেখি। এরপর আবার 2 বছর মেয়াদের যে আপনার ইন্টারিম টাইমে যে তাদের যে মানে যাদের যে টেস্টটা হয়, আসলে এই টেস্টটাও কিন্তু আমরা দেখেছি যে এটাও কিন্তু একটা পলিটিক্যাল লয়ালিটি টেস্ট। তো আমি বলছি না যে ভালো বিচারক আসেন না, ভালো বিচারক কিন্তু আছেন, কিন্তু তাদের সংখ্যা কিন্তু অনেক কম। তো এই নিয়োগ প্রক্রিয়াটা আরো বেশি অথেন্টিকেট করা যায় এবং সংবিধান সেটার প্রভিশন আছে, কিন্তু সংবিধানের প্রভিশনের মধ্যে বলা আছে যে এই বিষয়ে কিন্তু পার্লামেন্ট আইন তৈরি করতে পারে। সুতরাং পার্লামেন্টের একটা আইন হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে কিন্তু প্রেসিডেন্ট তো বলছে অন্য কথা। ইভেন আমাদের সামরিক বাহিনী নিয়োগ তো কি পুরো মাত্রায় রাজনীতিকরণের বাইরে? এটা তো দুঃখজনক যে সংবিধানের সেই নিয়মগুলোকে ফলো করা হয় না, কিংবা এক্সিস্টিং ল যে আছে লগুলোকেও তো আমরা অনেক সময় ফলো করি না, লগুলোকেও তো আমরা ইমপ্লিমেন্ট করি না। কিন্তু যেহেতু সংবিধানের ওখানে স্পষ্ট বিধান আছে, সুতরাং আমরা ওখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটা সাবস্ট্যান্টিভ একটা প্রসিডিং তৈরি করতে পারি, রাইট? পার্লামেন্টও তৈরি করতে পারে, সুপ্রিম কোর্ট ইটসেলফ কিন্তু তৈরি করতে পারে। এবং এটার জন্য যদি এক্সিকিউটিভ যদি জুডিশিয়ারিকে হেল্প করে, তারা যদি একসাথে কাজ করে, তাহলে কিন্তু ভালো বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া কিন্তু তৈরি করা কঠিন কাজ না। কিন্তু আমরা উন্নত বিশ্ব থেকে ইভেন আমাদের উপমহাদেশেও কিন্তু এই ধরনের অনেক উদাহরণ দেখি, বাট বাস্তবে কিন্তু আমাদের সেই কার্যকারিতাটা নাই। না, এটা সত্যি, এটা দুঃখজনক। তো এই জন্যই তো আমরা বলি যে এই বিষয়গুলোর মধ্যে আরো পরিবর্তন আনা দরকার, এখানে আরো সমবেদনা দেওয়া দরকার, এখানে আরো জনগণের এক্সপেকটেশনটাকে দেখে এই জিনিসগুলোকে সঠিকভাবে তৈরি করা দরকার। এবং আমাদের যখন প্রথম একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলো এবং তখন যখন এই সুপ্রিম কোর্টের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারকের নিয়োগ দেওয়ার বিধিবিধানটা আসলো, তখন এটা আরো অতিমাত্রায় পলিটিসাইজড হয়ে যায়। হ্যাঁ, ইটস ট্রু। আমরা দেখেছি যে কোনো সরকার এসে বিচারকদের বয়সীমা বাড়িয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য। আবার দেখা যাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রথমে মানাই হয়নি, তারপরে চাপের মুখে সেটা করা হয়েছে। আবার দেখা যাচ্ছে, ধরে নিই যদি আমরা এটা জনগণের জন্য করা হয়েছে, আপনার জনগণের রিপ্রেজেন্টেটিভরা তৈরি করেছে, তো এই তত্ত্বাবধায়ক সরকারও আবার যখন বাতিল করে দেওয়া হলো, তখন কিন্তু জনগণের মতামত না যদি কাজটা করা হতো ভালো হতো, সুধীযন্ত্রে যদি মতামত আরও নেওয়ার কাজটা করা হতো ভালো হতো। তো এখন তো একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়ে গিয়েছে। এখন যে তত্ত্বাবধায়ক সরকার নাই, গত ইলেকশনটা তো আমরা দেখলাম, আগামী ইলেকশন কি হবে এটা নিয়ে সবার মধ্যে একটা শঙ্কা, একটা ভয় তো রয়ে গিয়েছে। কারণ এগুলোর কারণে দেশ তো সংঘাতের দিকে যেতে যায় এবং আমরা দেখছি তো সেগুলো। এবং এগুলো তো আলটিমেটলি জনগণই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। হরতাল হলে, মারামারি হলে, রক্ত ঝরে, এগুলোর কারণে কারা ক্ষতিগ্রস্ত হয়? দেশ ক্ষতিগ্রস্ত হয়, জনগণ ক্ষতিগ্রস্ত হয়, আমরাও কিন্তু বিশ্ব থেকে পিছিয়ে যাই। এবং এগুলো কিন্তু একটা ভয়ানক জায়গা কিন্তু তৈরি করছে আমাদের। আরেকটি বিষয় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, আইনি ব্যবস্থায় কোনো ত্রুটি যদি আমাদের চোখে পড়ে, আমরা প্রথমে দোষের কাঠগড়ায় দাঁড় করাই আইনজীবীদের এবং এরপরে বিচারকদের। পুলিশের সম্পৃক্ততা কতটুকু? আইনি কাঠামো বলতে পুলিশকে কেন আমরা এর বাইরে রাখবো? হ্যাঁ, অবশ্যই পুলিশ হচ্ছে অলসো ইজ আ পার্ট অফ দি জুডিশিয়াল প্রসেস। অ্যান্ড লোক পুলিশের, আমি মনে করি যে দুর্নীতির যদি আমরা কথা বলি বিচার বিভাগে, তাহলে কিন্তু এর বেশিরভাগটাই আমরা দেখি যে ওই ইনভেস্টিগেশন প্রক্রিয়াটার মধ্যে কিন্তু রয়ে গেছে। একজন নবীন আইনজীবী হিসেবে যখন আমি প্র্যাকটিস করি, তখন আমি দেখেছি যে ধরুন একটা ধর্ষণ মামলা অথবা একটা আপনার মার্ডার কেস, এই মার্ডার কেসের কিন্তু ইনভেস্টিগেশন অফিসার একজন পুলিশ, এবং তিনি কিন্তু 161-এ কিন্তু ডিপোজিশন নেন। এই 161 ডিপোজিশনটা কিন্তু একটা ভাইটাল এভিডেন্স টু এনশিওর দ্য জাস্টিস ফর দ্য পিপল অর দ্য অ্যাকিউজড, রাইট? তো আমরা এই 161-এর দেখেছি যে 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত দেরি হয়ে যায়। এত দেরি হয়ে গেলে তো মামলার মেরিট চেঞ্জ হয়ে যাবে। আবার এই মামলাটা তো বিয়ন্ড। কেন দেরি হয়? আপনি পুলিশের দুর্নীতির পয়েন্টে ছিলেন। সেখানে অনেক এমন অনৈতিক কাজ হয় যেগুলো আমরা জানি যে সেগুলোর কারণে, এবং সেটা সবাই জানে, হয়তো সবাই বলতে পারে না, বা ওখানে অনৈতিক কাজগুলো যে হয়, ওখানে অনেক লেনদেন হয়, এই কারণেই কিন্তু এই কাজগুলো হয়, এবং এগুলো কিন্তু রাজনৈতিক ইনফ্লুয়েন্সও কিন্তু ওখানে কাজ করে। আমাদের দেশের পুলিশ কি আসলে ওই তদন্ত রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত নিজেদের দায়িত্ব শেষ মনে করে? এরপর কি পুলিশের সাক্ষী দিতে যাওয়ার কোনো আর আগ্রহ দেখা যায় না? যদি পুলিশের নিজেদের বিরুদ্ধে যে মামলাগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন বিচার বহির্ভূত হত্যার কারণে সেই মামলাগুলোর সাক্ষী দেওয়ার জন্য অন্য পুলিশ অফিসারকে খুঁজে পাওয়া যায় না। ইটস ট্রু, অ্যান্ড এটা হয়ে থাকে। এবং ওই যেটা আমি বললাম যে যদি পুলিশদের এমন একটা আগে ছিল, কিন্তু এটা অনেক আগে ছিল, যে একজন তদন্তকারী অফিসার যখন তার তদন্তের ফলে একটা মামলা অ্যাকুইটেড হয়ে যাচ্ছে, রাইট, কনভিকশন হচ্ছে না,
তখন কিন্তু তাকে একটা লিখিত একটা রিপোর্ট দিতে হতো এসপি সাহেবের কাছে, এবং সেই লিখিত রিপোর্ট কিন্তু রেকর্ড হিসেবে থাকতো এবং তার উপরেই ডিপেন্ড করতো তার প্রমোশন হবে কি হবে না। এখন তো সেই প্র্যাকটিসগুলো আমরা দেখি না। এখন তো তদন্তকারী অফিসার তার মানে সে তার তদন্ত দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন। আমি নিজ থেকে এসব তদন্ত দেখেছি। তো এর ফলে কিন্তু আমরা এই যে বিচার বিভাগের প্রতি যে অনাস্থা জনগণের, এটা তৈরি হওয়ার পেছনে কিন্তু সবচেয়ে বড় কারণ যে ক্রিমিনাল বড় বড় কেসগুলোতে আসামিরা খালাস হয়ে যাচ্ছে, মামলাটা ডিসমিস হয়ে যাচ্ছে, অ্যাকুইটেড হয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু সম্পূর্ণই ডিপেন্ড করে কিন্তু তদন্তের উপর, এবং তদন্ত করছে কিন্তু রাষ্ট্র, এবং ওই পুলিশ বাহিনী কিন্তু রাষ্ট্রের বাহিনী, এবং এখানে কিন্তু রাজনীতি একটা বড় ব্যাকআপ দিচ্ছে, যার ফলে কিন্তু এই মামলাগুলো ফাইনালি গিয়ে প্রুভ হচ্ছে না, অভিযুক্ত শাস্তি পাচ্ছে না, এবং যার ফলে আমাদের বিচার বিভাগের প্রতি কিন্তু অনাস্থা জনগণের দাঁড়াচ্ছে, এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের যে লিগ্যাল ট্রেনিংটা আছে সেটা কতটুকু আপডেটেড আপনার মনে হয়? এবং একজন পুলিশ অফিসার তার চাকরি জীবনের শুরুতে ওই ট্রেনিংটা নেওয়ার পরে দেন কন্টিনিউইং লিগ্যাল এডুকেশন কি আর হয়? আমি মনে করি যে এটা যথেষ্ট না, এবং কন্টিনিউইং এডুকেশনটা থাকা উচিত। প্রত্যেক বছর বা প্রত্যেক 2 বছর পুলিশদের এই ধরনের ট্রেনিং রিফ্রেশমেন্ট কোর্স হওয়া দরকার, এবং অ্যাট দ্য সেম টাইম পুলিশ ইজ নট সেপারেট ফ্রম দ্য জুডিশিয়াল প্রসেস অর জাস্টিস প্রসেস। পুলিশকে কিন্তু পুলিশ এবং বার বেঞ্চ এবং আমাদের জনগণ, এনজিও রুট লেভেলে কিন্তু এদের একটা সমন্বয় হওয়া দরকার। এখানে কিন্তু সমন্বয়হীনতা একটা আছে, এবং এখানে এই সমন্বয় যদি তৈরি হয় তাহলে ওখানে কিন্তু একটা সচেতনতা তৈরি হয়, কিন্তু এই জিনিসটা কিন্তু ব্যাপক ঘাটতি রয়েছে। এবং অনুষ্ঠান শেষের দিকে আমরা একেবারেই না বললেই না, আমাদের আইনজীবীদের মধ্যে তো মনিটরিং এর প্রচন্ড অভাব। সরকারি আইনজীবী বলেন আর বেসরকারি আমরা যারা কাজ করি, আমরা আসলে কতটুকু আমাদের এথিক্স মেনে চলছি তাও মনিটর করার কেউ নাই, নিজেরা কতটুকু আইন মানছি এবং ক্লায়েন্টকে কতটুকু সঠিক পরামর্শ দিচ্ছি, এর মনিটরিং সেলটা কোথায়? না, এটা নাই, এটা হওয়া উচিত। কারণ হচ্ছে যে কেউই হচ্ছে মনিটরিং এর বাইরে থাকা দরকার না, বিকজ if there is someone to look over the shoulder, then the people can work diligently for the interest of the people. তো আমি মনে করি শুধু আইনজীবী না, বিচারক, আইনজীবী এবং পুলিশ সবারই পিছন থেকে কিন্তু একটা মনিটরিং সিস্টেম থাকা দরকার, যে কে কি করছে সঠিকভাবে করছে কিনা। যেমন এই দেশের মধ্যেও আপনি দেখবেন যে কোনো ব্যক্তি যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু এফবিআই তদন্ত করতে পারে। আমাদের দেশে বাস্তবতা এগুলো আসলে করবে কে? এই ঘন্টাটা বিড়ালের কথাই এটা অবশ্যই সরকারকে, যেহেতু জনগণের যেহেতু সার্ভেন্ট হচ্ছে সরকার, সুতরাং সরকারকে অবশ্যই জনগণের স্বার্থে এই উদ্যোগগুলো নিতে হবে এবং মনিটরিং ব্যবস্থা অবশ্যই করতে হবে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু সব সরকারকে দেখে এসেছি আইনি ব্যবস্থা নিজেদের প্রয়োজন মতো করে সাজাতে। না, এটা তো হয়, কারণ হচ্ছে পলিটিক্স, যদি কার্ল মার্কসের কথা বলি, পলিটিক্স গভর্নস অল এন্ড এভরিথিং, বাট ইফ দিস গভর্নমেন্টস অ্যান্ড গো ইন এ লাইক এ অনেস্ট অ্যান্ড like for the interest of the people, then it can work better. But এটা যদি পলিটিক্যাল পার্টির স্বার্থে যদি যায় তখনই তো গলতটা হয়ে যায়, এবং সেটাই তো আমাদের দেশে হচ্ছে, এবং সেখানেই তো নিরাশা। আপনার কাছ থেকে যদি কোনো আমাদের তরুণ আইনজীবীরা কোনো আশার বাণী শুনতে চায়, আপনি কি বলবেন? এটি দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তরুণ আইনজীবী, আমি নিজেও একজন তরুণ আইনজীবী, সুতরাং তরুণ আইনজীবীদের জন্য আমি যেটা বলবো যে লোক, আমাদের নতুন নতুন আইন জানার যেমন দরকার আছে এবং অনেক পরিশ্রম করারও প্রয়োজন আছে। শুধু সিনিয়রদের উপর ডিপেন্ড করে থাকলেই হবে না, আমাদেরকে নিজস্ব শক্তি, নিজস্ব অন্তর্নিহিত শক্তিটাকে বাড়াতে হবে, এবং আমাদেরকে সবচেয়ে চিন্তা করতে হবে যে আমাদের দেশের মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই দেশ, এখানে যেন গণতন্ত্র এবং বিচারের ব্যবস্থা যেন সঠিকভাবে চলে। কারণ শক্তিশালী গণতন্ত্র মানেই হচ্ছে শক্তিশালী বিচার ব্যবস্থা, শক্তিশালী বিচার ব্যবস্থা মানেই হচ্ছে শক্তিশালী গণতন্ত্র। একটা দেশ কতটুকু সিভিলাইজড আনসিভিলাইজড এটা কিন্তু ডিপেন্ড করে তার বিচার বিভাগটি কীভাবে জনগণের স্বার্থে কাজ করছে এবং তার গণতন্ত্র কীভাবে জনগণের স্বার্থে কাজ করছে। সুতরাং আমরা যেই দলই করি না কেন, আমরা সব কিছুর ঊর্ধ্বে থেকে জনগণের ইন্টারেস্টটাকে যদি সবচেয়ে বড় করে দেখি এবং ওইখানে যদি সমবেদনার সাথে কাজ করি, ওখানে যদি ভালোবাসা এবং কম্প্যাশন হার্ট দিয়ে যদি আমরা কাজগুলো করি এবং আমরা যদি সত্যি এটার সাথে সম্পৃক্ত থাকি, তাহলে আমার মনে হয় যে একটা ভালো বাংলাদেশ, একটি সঠিক গণতন্ত্র আমরা সবাই তৈরি করতে পারবো। নবীন আইনজীবীদের প্রতি সেই প্রত্যাশাই আমি রাখলাম। অনেক ধন্যবাদ মিস্টার রশিদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে আমরা পরে আরও কোনো এক সময় একটি অনুষ্ঠানে চাইব, যেহেতু আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে চাই। আজকের মতো আপনাকে এখানেই ধন্যবাদ। ধন্যবাদ আফতাব ভাই। প্রিয় দর্শক, ল অ্যান্ড জাস্টিস অনুষ্ঠানে আজকে আপনাদের সাথে ছিলাম আমি ব্যারিস্টার আফতাব, এবং আমাদেরকে সময় দিয়েছেন মিস্টার আব্দুর রশিদ, অ্যাডভোকেট, বাংলাদেশ জাজেস কোর্ট। অন্য কোনো সময়ে নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে ফিরে আসার আশা এবং প্রতিশ্রুতি রেখে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।